মেহেকের কাছে ধরা পড়ে গেল অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতার সাথে কথা বলতে থাকে পদ্ম ফোন করে গীতাকে বলে, উকিল দিদি, আমার কিন্তু এখনো মনে হচ্ছে যে কাব্যা দি কিছু একটা গন্ডগোল করছে। তবে প্রমাণ তো পাওয়াই গেছে সেই বেনারসিয়ার কানের দুল, আর ওর সাথে যতদূর মনে হয় কথা বলছিল বন্নি ম্যাডাম। গীতা বলে, সবাই প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, ছাড়বো না, আমি কাউকে কিছুতেই ছাড়বো না, এর একটা বিহিত করে তবেই ছাড়বো। এরপরেই পদ্ম বলে, তুমি যাই করো না কেন উকিল দিদি, আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। এর মধ্যেই অঙ্কিত চলে এসেছিল ঘরে এসে কিছু একটা করতে থাকে। তখনই মেহেক চলে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি করছো তুমি? তখনই অঙ্কিত বলে, কি আর করব, এই সব কিছু একটু গোছাচ্ছিলাম। মেহেক তখন বলে, তোমাকে এতবার ফোন করলাম, তোমার অফিসে ফোন করলাম, তোমাকে পেলাম না, কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? এরপর অঙ্কিত বলে, ফোন করেছিলে? ও আসলে আমি বুঝতে পারিনি। এরপরই মেহেক দেখে অঙ্কিত খুব ঘামছে, তাই জিজ্ঞেস করে, এইভাবে ঘামছো কেন? অঙ্কিত বলে, কোথায় ঘামছি, বাড়িতে এইভাবে এসি চলছে, গাড়িতে এসি, অফিসে এসি, ডিস্কে এসি। তখনই ভুল করে ডিস্কে এসি বলে ফেলে। মেহেক বলে, তুমি ডিস্কে গিয়েছিলে? অঙ্কিত বলে, আরে কি যে বলো না, আমি ডিস্কে যাব কেন, আর তুমি গীতা বৌদির মতন আমাকে এইভাবে জিজ্ঞেসই বা করছো কেন? অঙ্কিতের এই কথা শুনে মেহেকের খুব খারাপ লাগে। অঙ্কিত সেটা বুঝতে পেরে যায় আর বলে, সরি, আসলে আমি এইভাবে তোমাকে বলতে চাইনি, আমার একটু ভুল হয়ে গেছে। কিন্তু মেহেক কোনো কথা শুনতে চায় না, বুঝতে পারে অঙ্কিত কিছু একটা লুকাচ্ছে। এরপর অঙ্কিত যখন নিজের বাবার ঘরে চলে যায়, তখনই মেহেক আলমারিটা খুলে সেখানে একটা বড় কালো কোট দেখতে পায়, আরও অনেক কিছুই দেখতে পায়, চশমা, যেগুলো দেখার পরে সন্দেহ বাড়তে থাকে মেহেকের, আর বলে, এগুলো কোথা থেকে কালেক্ট করলো অঙ্কিত, আর কেনই বা করলো? এর মধ্যেই রাকা ফোন করেছে মেহেককে আর বলছিলাম মেহেক, একটা সর্বনাশ হয়ে গেছে, গীতা এই বাড়ি ছেড়ে চলে গেছে। মেহেক তখন বলে, কি বলছো কি, এটা হতে পারে না, গীতা বৌদি কেন বাড়ি ছেড়ে চলে গেল? তখনই রাকা বলে, জানি না, আমি সত্যি বলছি, এই বাড়িতে যে কি শুরু হয়েছে কাউকে আমি বলে বোঝাতে পারছি না, সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যেই গীতা মনে মনে একটা কথাই ভাবছে, কে পেছন থেকে ছুরিটা মারছে জানতে আমাকে হবেই। তার মধ্যেই গীতার সাথে কথা বলতে থাকে একজন আর বলে, কাল কোর্টে যাবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হবে। গীতা তখন বলে, কোর্টে তো আমি যাবই, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখা। এদিকে মেহেক লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। অঙ্কিত তার বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, তোমার জন্য যতদূর যেতে হয় অবশ্যই আমি যাব। এদিকে রাকার সাথে কথা বলে প্রলয় আর বলে, কাল বাড়িতে কেউ একজন ঢুকেছিল, আমি নিজে দেখেছি, যেহেতু অন্ধকার ছিল, কালো কোট পরে এসেছিল, তাই অত ভালো বুঝতে পারিনি। তখনই রাকা বলে, পেছনের ওই দরজাটা তো কেউ চেনে না সেরকমভাবে, কি করে আসলো কেউ? প্রলয় বলে, তাহলে বুঝতে পারছো তো, এমন কেউ আছে যে আমাদের শত্রু, যে এই সব কিছু করছে, কিন্তু সে কে সেটাই আমাকে জানতে হবে। এদিকে গীতা যখন বেরিয়েছে কোর্টে যাওয়ার জন্য, তখন কিছু গুন্ডা চলে এসেছে গীতাকে মারার জন্য। গীতাও তাদেরকে পাল্টা মারতে থাকে আর জিজ্ঞেস করে কে পাঠিয়েছে। তখন তারা একটা কথাই বলতে থাকে, গিনি মুখার্জি, কিন্তু গিনি মুখার্জি আর পাঠায়নি এটা বুঝতে পারে, তাই বারবার করে একটা কথা জিজ্ঞেস করতে থাকে। আর এর মধ্যেই গুন্ডাগুলো তো পালিয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয় গীতা। অগ্নিজিৎ মুখার্জি টাকা দিয়ে বলে, এই টাকাটা রাখো, অনেক কিছু তো করলে, এটা তোমার পারিশ্রমিক। গীতা বলে, আমি কালো টাকা নিই না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, তুমি আর আমার বাড়িতে যাবে না, তুমি আর আমার পুত্রবধূ নও। গীতা বলে, এই টাকাটা তো আমি নিলাম, কিন্তু এই টাকাটা আমি আমাদের বস্তি উন্নয়নের জন্য দিয়ে দেব, কিন্তু আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি আর আজকেও দেব না। এর মধ্যেই কাভিয়া ফোন করেছে স্বস্তিককে আর বলে, তুমি এসো, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। স্বস্তিক বলে, আমি গীতাকে নিয়ে যাব, কিন্তু কাভিয়া বলে, না, একবার একা তো এসো, আমি একটাবার তোমাকে রিকোয়েস্ট করছি, আর কখনোই এই কথাটা বলবো না। কিন্তু তখনই কাভিয়ার কথা শুনে স্বস্তিক বলে, ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে। এরপর ফোন রেখে দেওয়ার পর কাভিয়া বলে, স্বস্তিক মুখার্জি, এবারে তোমার সাথে পাকাপাকিভাবে শেষ হয়ে যাবে সম্পর্ক গীতার, কেউ আটকাতে পারবে না, আর সেই ব্যবস্থাই আমি করেছি, দেখাই যাক শেষ পর্যন্ত কি হতে পারে।